পৃথিবীর ইতিহাসে নাইটস টেম্পলারদের মতো আলোড়ন তোলা গুপ্ত সংগঠন হাতে গোনা কয়েকটি রয়েছে। তবে একই সাথে ভালো এবং খারাপের পরস্পর বিরোধী পরিচিতি অন্য কোনো গুপ্ত সংগঠনের ভাগ্যে জোটেনি। কারো কারো মতে নাইটস টেম্পলাররা খ্রিস্ট ধর্মের রক্ষাকর্তা। তাদের কাছেই রয়েছে হোলি গ্রেইল এবং আর্ক অফ দ্য কোভেনেন্টের মতো ঐতিহাসিক রেলিক। খ্রিস্ট ধর্মকে রক্ষা করতে তারা নিজেদের জীবন বাজি রেখেছে। পবিত্র ভূমিকে রক্ষা করতে ছুটে গিয়েছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যে। গরিব আর তীর্থযাত্রীদেরকে আগলে রেখেছে দস্যুদের কাছ থেকে। আবারও সম্পূর্ণ বিপরীত গুজব উঠেছে এই রহস্যময় গুপ্ত দলকে নিয়ে। অনেকের কাছেই নাইটস টেম্পলারদের পরিচয় ধর্মের আড়ালে লুকিয়ে থেকে বিধর্মীদের দলে যোগ দেওয়া একদল বিশ্বাসঘাতক। তাদের মতে নাইটস টেম্পলারদের সাথে আরেক গোপন দল হাসাসিনের সম্পর্ক ছিল। এমনকি এমন গুজবও ছড়িয়েছে যে তারা গোপনে শয়তান ব্যাফোমেটেরও পূজা করত। খ্রিস্ট ধর্মকে ব্যবহার করে অঢেল সম্পদের মালিক হওয়া নাইটস টেম্পলারদের নিয়ে কনস্পিরেসি থিওরিও কম নয়। ফ্রিমেসন সহ আরও অন্যান্য গুপ্ত সংঘের সাথে নাইটস টেম্পলারদের সম্পর্ক মেলানোর চেষ্টা করেছেন অনেকেই। মধ্যযুগীয় এই রহস্যময় গুপ্ত সংঘ নিয়ে জল্পনা কল্পনারও শেষ নেই। সেই ভিক্টোরিয়ান যুগের ইতিহাস নির্ভর উপন্যাস আইভানহো কিংবা সাম্প্রতিক সময়ে ড্যান ব্রাউনের দ্য ভিঞ্চি কোড, সবকিছুতেই উঠে এসেছে নাইটস টেম্পলারদের রহস্যময় উপাখ্যান। কিন্তু আসল নাইটস টেম্পলার কারা? তাদের সাথে কি আসলেই গোপন কিছু সম্পৃক্ততা রয়েছে? তারা কি আদপে রহস্যময়, নাকি তাদেরকে এভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে? তবে চলুন জেনে আসা যাক লাল ক্রুশ আর সাদা আলখেল্লার মধ্যে লুকিয়ে থাকা নাইটস টেম্পলারদের গোপন রহস্য। পোপ দ্বিতীয় আরবানের ডাকে সাড়া দিয়ে ইউরোপ থেকে হাজার হাজার খ্রিস্টান ছুটে গেল জেরুজালেমের দিকে। মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে নিজেদের পবিত্র ভূমি। সিরিয়া থেকে ফিলিস্তিনের বিশাল পথ হেঁটেই পাড়ি জমালো তারা। অবরোধ করে রাখল পুরো শহর। 1 মাসেরও বেশি সময় ধরে অবরোধ করে রাখার পর অবশেষে জেরুজালেমে ঢুকে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত যোদ্ধারা। মুসলিম ইহুদিদের উপর চালানো হলো ভয়াবহ হত্যাযজ্ঞ। 450 বছর পর আবারও পবিত্র ভূমিতে প্রতিষ্ঠিত হল ক্রুশের শাসন। জেরুজালেমে ল্যাটিন খ্রিস্টান রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর চার্চ অব দ্য হোলি সেপালচারে রক্ষিত যীশু খ্রিস্টের সমাধিতে প্রার্থনার জন্য ইউরোপ থেকে তীর্থযাত্রীরা ভিড় জমাতে থাকল। কিন্তু সমস্যা হলো একটাই, সোনাদানা আর মূল্যবান জিনিসের লোভে এই তীর্থযাত্রীদের উপর প্রায় হামলা হতে থাকলো। জাফফা বন্দর থেকে জেরুজালেমের সরু রাস্তা রক্তাক্ত হয়ে গেল এই তীর্থযাত্রীদের রক্তে। এমন পরিস্থিতিতেই হিউ দ্য পায়ান্স নামের এক ফরাসি নাইট সিদ্ধান্ত নিলেন এমন একটি দল গঠন করবেন যারা তীর্থযাত্রীদেরকে ডাকাতদের হাত থেকে রক্ষা করবে। অস্ত্র
নাইটস টেম্পলার গঠিত হওয়ার 10 বছরের মাথায় পোপের অনুমতি পাওয়া এই বাহিনী হঠাৎ করেই ফুলে ফেঁপে উঠতে শুরু করলো। ইউরোপের সেরা সেরা
সিগার্ডের যুদ্ধে এই টেম্পলারদের কাছেই শোচনীয়ভাবে হারতে হয়েছিল তাকে। মাত্র 500 টেম্পলার নাইট আর তাদের সাথে কয়েক হাজার সৈন্য মিলে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল পুরো মামলুক বাহিনীকে। 26,000 যোদ্ধার প্রায় 90% মারা পড়েছিল এই টেম্পলারদের হাতে। এজন্য বেদুইনদের কাছে বিদ্রুপ কম শুনতে হয়নি তাকে। সালাহ আদ-দ্বীনের ব্যক্তিগত সহকারী আর জীবনী লেখক ইমাদ আল-দ্বীনের ভাষায়, এই ফ্রাঙ্করা কখনোই শত্রুতা পরিত্যাগ করবে না এবং তারা দাস হিসেবেও অবাধ্য। তাই তিনি প্রত্যেক টেম্পলারের ধর থেকে মাথা আলাদা করে ফেলার আদেশ দিলেন। কিন্তু পেশাদার জল্লাদ নয়, সালাহ আদ-দ্বীন তার সাথে থাকা সাধারণ মানুষ যাদের এ ধরনের কোনো অভিজ্ঞতাই নেই তাদেরকে এ কাজ করার অনুমতি দিলেন। মুসলিমদের সবচেয়ে বড় শত্রু এই টেম্পলারদেরকে খুন করতে তাই এগিয়ে এলো সুফি আইনজীবী আর পণ্ডিতরা। কয়েকজন খুব দ্রুতই তাদের কাজ শেষ করে ফেললেন, কিন্তু কয়েকজন অনভিজ্ঞ তাদের ভোঁতা তলোয়ার দিয়েই টেম্পলারদের উপর ঝাঁপিয়ে পড়লেন। ইমাদ আল-দ্বীন লিখেছেন, কয়েকজন এতটাই অদ্ভুতভাবে তলোয়ার চালাচ্ছিল যে শেষ পর্যন্ত অন্যদের দিয়ে কাজ শেষ করতে হয়েছিল। সালাহ আদ-দ্বীন বাগদাদে চিঠি পাঠালেন, একজন টেম্পলারও আর বাঁচেনি, এবং তিনি প্রায় ঠিকই লিখেছিলেন। তার এই আদেশ দেওয়ার পেছনে আরও একটি প্রধান কারণ ছিল যেন টেম্পলাররা আর কখনোই মুসলিমদের বিরুদ্ধে উঠে না দাঁড়াতে পারে। ব্যাংকার টেম্পলার। হাত্তিনের যুদ্ধে হেরে যাওয়ার পর জেরুজালেমও ক্রুসেডারদের হাত থেকে চলে যায় মুসলিমদের হাতে। ঠিক 5 বছর পরেই তৃতীয় ক্রুসেডের মাধ্যমে একার শহর সহ পবিত্র ভূমির বেশ কিছু এলাকা পুনরায় দখল করে নেয় রিচার্ড দি লায়ন হার্টের নেতৃত্বে থাকা ক্রুসেডাররা। যদিও তারা জেরুজালেম দখল করতে পারেনি, টেম্পলাররা এবার তাদের নতুন আস্তানাগারে বন্দরনগরী একারে, সেখান থেকে পরিচালিত হতে থাকে বাহিনীটির কার্যক্রম। কিন্তু যুদ্ধে প্রচুর লোকবল হারানোর কারণে টেম্পলারদের উঠে দাঁড়াতে বেশ সময় লেগে যায়। এমন সময় একার শহর পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আরেক মিলিটারি অর্ডার নাইটস হসপিটালারদের উপর। শুরু থেকেই টেম্পলার আর হসপিটালারদের মধ্যে রেষারেষি ছিল। এই ঘটনার পর থেকে এই রেষারেষি আরও বেড়ে যায়। পরাজয় ঘটলেও ইউরোপের জনসমাজের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গিয়েছিল নাইটস টেম্পলাররা। অনেকটা প্রাচীন ব্যাংকিং সুবিধার প্রচলন ঘটিয়েছিল তারা। তীর্থযাত্রীরা তাদের নিজেদের মূল্যবান ধন সম্পদ ইউরোপের টেম্পলার হাউসে জমা রেখে যেতে পারত। এর বিনিময়ে তাদেরকে একটা ক্রেডিট নোট ধরিয়ে দেওয়া হতো। এটা দেখালেই তারা জেরুজালেমের টেম্পলার হাউস থেকে ওই সম্পদের সমপরিমাণ সম্পদ আবারও ফেরত পেত। এর মানে হচ্ছে পবিত্র ভূমির অনিরাপদ জায়গাগুলোতেও তাদেরকে তাদের মূল্যবান সম্পদ চুরি হয়ে যাওয়ার আর কোনো ভয় থাকতো না। এমন গুজবও ছড়িয়েছে যে টেম্পলাররা তাদের ব্যাংক নোটে বিশেষ ধরনের গোপন কোড লিখে দিত, যার ফলে তারা বুঝতে পারত যে নোটের আসল মালিকটাকে। ইউরোপের অভিজাত লোকেরাও ক্রুসেডে যোগ দেওয়ার আগে তাদের জমি জমার সম্পত্তি টেম্পলারদের হেফাজতে রেখেই যুদ্ধে যোগ দিত। এভাবেই ধন সম্পদ লেনদেন করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই বিশাল সম্পত্তির মালিক বনে যায় টেম্পলাররা। এছাড়া অভিজাত আর গণ্যমান্যদের সাথেও তাদের আর্থিক একটা সম্পর্ক গড়ে ওঠে। জমি জমা, আঙ্গুর ক্ষেত কিনে নেয় তারা, আমদানি রপ্তানির ব্যবসা শুরু করে, যুদ্ধের সময় রাজাদের ধার দেওয়া শুরু করে, গড়ে তোলে নিজেদের বিশাল জাহাজবহর। এমনকি সম্পূর্ণ সাইপ্রাস দ্বীপও রিচার্ড দ্য লায়ন হার্টের কাছ থেকে কিনে নিয়েছিল তারা। যদিও পরবর্তীতে তেমন কাজে না লাগায় তা পুনরায় বিক্রিও করে দেয়। 2 মহাদেশ জুড়ে ছড়িয়ে থাকা টেম্পলারদের এই সম্পদ আর ক্ষমতা সহজেই নাইটস হসপিটালার আর টিউটনিক নাইটদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। তার চেয়েও বড় কথা, এখন ইউরোপের ক্ষমতাধর ব্যক্তিরাও তাদের কাছে ঋণগ্রস্ত।